করিডোরটা আসলে কি? করিডোর দেওয়ার মূল উদ্দেশ্য কি? করিডোর দেওয়ার মূল উদ্দেশ্য কি আগামী নির্বাচন পিছিয়ে দেয়া? আগামী নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলা? তেমনটাই একটা মন্তব্য করে বসেছেন বাংলাদেশের বরেণ্য সাংবাদিক আনিস আলমগীর। মাসুদ কামালের সঙ্গে একটি অনুষ্ঠানে আনিস আলমগীর বলেছেন যে ২৬ জুনেও নির্বাচন হবে না। করিডোরের মাধ্যমে আরাকানদের সঙ্গে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে এবং সংবিধান অনুযায়ী উত্তেজনাকর কিংবা যুদ্ধের মতো পরিস্থিতি হলে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া যায়। সেই সুযোগটাই ডক্টর ইউনূস সরকার নেবেন এবং নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হবে। সেখানে তিনি অনেক মন্তব্যই করেছেন। এদিকে বাংলাদেশের বরেণ্য উপস্থাপক আব্দুন নূর তুষার যুদ্ধ করিডোর, যুদ্ধের ইচ্ছা, ডক্টর ইউনূস যে যুদ্ধের আভাস দিয়েছেন, যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, সেটা নিয়েও দারুণ একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। এই ব্যাপারগুলো বিশ্লেষণ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে করিডোর দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের যদিও কাজ নয়, বিএনপি সহ সব দল, বিএনপি আওয়ামী লীগ সহ সমস্ত দল এই একটি জায়গায় এনসিপি ছাড়া, আবারও বলছি এনসিপি ছাড়া প্রায় সবাই করিডোরের এই ব্যাপারটা বিরোধিতা করেছে এবং সাম্প্রতিক সময়ে এই আলোচনাও হচ্ছে যে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিভিন্ন কার্যক্রম সামনে ফোকাস করার চেষ্টা করছে, মানুষ যেন করিডোরের আলোচনা থেকে ডাইভার্ট হয়ে যায়। করিডোর নিয়ে সত্যি সত্যি দেশের সচেতন মহল চিন্তিত, সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। করিডোরের কথা, করিডোর কেন দেয়া হবে, কেন দেশবাসীকে জানানো হলো না, কেন দেশবাসীকে অন্ধকারে রেখে করিডোরের এই সিদ্ধান্ত নীতিগতভাবে সরকার নিল, এই সরকারের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার আছে কিনা, এই আলোচনাগুলো চতুর্দিকে হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে এগুলো নিয়ে কারোর সঙ্গে আমাদের কথাই হয়নি, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন করিডোর ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আবার জাতিসংঘ যেটা বলছে সেটা হচ্ছে যে করিডোর এমন একটা জিনিস যে এক পক্ষ রাজি হলে হবে না, দুই পক্ষকেই সম্মতি দিতে হবে। সুতরাং বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকেই সম্মতি দিতে হবে। বাংলাদেশ সম্মতি দিয়েছে, মায়ানমার কি এখনও সম্মতি দিয়েছে? মায়ানমার তীব্রভাবে, বরং মায়ানমার থেকে চিঠি এসেছে যে বাংলাদেশ আরাকান বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করছে, এই ব্যাপারটা তারা ভালোভাবে নিচ্ছে না। তার মানে হচ্ছে যে করিডোরকে কেন্দ্র করে, যদি করিডোর দেয়া হয়, করিডোরকে কেন্দ্র করে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে সীমান্তে, যেখানে আরাকান আর্মি কিংবা মায়ানমারের সামরিক জান্তা যে কোনো একটা পক্ষ আমাদের শত্রু হবে। এই করিডোরকে কেন্দ্র করে আমাদের চীনের সঙ্গে সম্পর্কে ভাটা পড়বে, ভারতের সঙ্গে সম্পর্কে ভাটা পড়বে। সব থেকে গুরুত্বপূর্ণ তো চীন, ভারতকে তো এই সরকার পাত্তাই দিতে চায় না। চীনের সঙ্গে সম্পর্কে ভাটা পড়বে, কারণ চীনের একটা বড় ইনভেস্টমেন্ট রয়েছে মায়ানমারে। সেখানে যুক্তরাষ্ট্র যদি ঢুকে পড়ে, যুক্তরাষ্ট্র ঢুকে পড়ার যে কৌশল খুঁজছে, শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র একটা ঘাঁটি তৈরি করার প্ল্যান করছে। বন্দরগুলো যখন সরকার বিদেশি কোম্পানির কাছে দিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে, তখনই সেই ফাঁক দিয়ে যুক্তরাষ্ট্র হয়তো বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়ার চিন্তাভাবনা করছে, এরকম আলোচনাও রয়েছে। আনিস আলমগীর বলেছেন যে করিডোর দেয়ার, জনগণকে অন্ধকারে রেখে করিডোর দেওয়ার কোনো ক্ষমতা কিংবা নীতিগত অধিকার এই সরকারের নেই, এবং তিনি এটাও বলেছেন যে করিডোরকে দেয়ার প্রসঙ্গ আনা হচ্ছে মূলত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। যুদ্ধাবস্থায় সংবিধান অনুযায়ী নির্বাচন পিছিয়ে দেয়া, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার নিয়ম রয়েছে। সেই সুযোগটাই ডক্টর ইউনূসের এই সরকার নেবে এবং তারা তাদের পরিকল্পনা অনুযায়ী 5 বছর ক্ষমতায় থাকতে চায়, সেই কারণেই মূলত এই ব্যাপারটা করা হচ্ছে। আবার আনিস আলমগীর বিএনপির সমালোচনা করে বলেছেন যে সরকারের সঙ্গে মিটিং শেষে মির্জা ফখরুল গণমাধ্যমে বললেন যে তারা অসন্তুষ্ট, বৈঠক ফলপ্রসূ হয়নি। তখনই আমরা ভেবেছিলাম যে বিএনপি এখন এই ব্যাপারে নির্বাচন সহ নানা বিষয়ে সরকারকে চাপে রাখার নতুন পদক্ষেপে যাবে, কিন্তু পরদিনই দেখা গেল যে তারা 360 ডিগ্রি ইউটার্ন নিল। তারা বলল যে ইউনূস সরকারকে তারা সহযোগিতা করেই যাবে। আনিস আলমগীরের মতে বিএনপির রাজনীতি অনেক বড় ধাক্কা খেয়েছে এবং প্রশ্নের সম্মুখীন হয়েছে, সেখানে আগামীতে বিএনপির ক্ষমতায় যেতে অনেক কাঠখড় পোড়াতে হবে, এমনটাও তার ভাষ্য।
করিডোর নিয়ে অনেক কথা হচ্ছে, আবার যুদ্ধ নিয়ে অনেক কথা হচ্ছে। প্রধান উপদেষ্টা যুদ্ধের কথা বলেছেন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার কথা বলেছেন বিমান বাহিনীর শোডাউন দেখতে গিয়ে। সেখানে যুদ্ধের কথা কেন তিনি বললেন, কার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমাদের যুদ্ধ করার মতো অবস্থা রয়েছে কিনা। আমরা এর আগে একাধিক ভিডিওতে ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে কথা বলেছি, মায়ানমারের সামরিক শক্তি নিয়ে কথা বলেছি। তার কাছে বাংলাদেশ একেবারে শিশু মাত্র। সেটা নিয়েই আব্দুল নূর তুষার খুবই মজার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা আপনারা দেখে নেন। সেই পোস্টটা আপনি যদি একবার পড়েন তাহলে এই ব্যাপারে আপনার একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে যে আব্দুল নূর তুষার কত সহজ সরলভাবে ব্যাপারটাকে উপস্থাপন করে বাস্তবতা বোঝানোর চেষ্টা করলেন। তিনি লিখেছেন, চিত চোত গং এই আরাকানি শব্দ থেকে চিটাগাং, এর মানে হলো আর যুদ্ধ নয়। 97 বিলিয়ন বৈদেশিক ঋণ আর 21 বিলিয়নের রিজার্ভ, যা দিয়ে বড়জোর 3 মাস চলা যাবে, সবজি কেনা যাবে। এই জমা খরচ নিয়ে যুদ্ধের প্রস্তুতি বহু দূরে, জীবন যুদ্ধেও ধরা খেতে হবে। গনি মিয়া একজন কৃষক, তার জমির চাষের গরু নাই, কিন্তু ধার নিয়ে এসে মেয়ের বিবাহ দেয়, তারপর সে দেউলিয়া হয়ে যায়। ট্যারাম ট্যারাম যুদ্ধ হবে। ছোটবেলায় একটা নাটকে দেখেছিলাম, এত বছর পরে এসে কিছু লোক আবার ট্যারাম ট্যারাম যুদ্ধের ঢোল বাজায়। শত শত গনি মিয়া চারিদিকে, মুরগির গিলা কলিজা লটপটি খাওয়া লোকজন শকাল বিকাল মুরগির গলা দিয়ে লডর ফডর গল্প করে। সেলিম আল দিনের নিমজ্জন নাটকের মতো 3 নদীর মোহনায় দাঁড়িয়ে দেখি এই শহর মৃতের শহরে পরিণত হতে চলেছে। মিয়ানমার আমাদের একমাত্র এক্সিট রুট, বাকি পৃথিবীর সাথে স্থলপথে। সেখানে যুদ্ধ হলে আমরা নিজেরাই ল্যান্ডেল কর্ড হয়ে যাব। চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে না, আমাদের রপ্তানি বিপর্যস্ত হবে, গনি মিয়া আবার গনি মিয়া হয়ে যাবে। অসাধারণ একটা লেখনীতে আব্দুল নূর তুষার স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশের যে রিজার্ভ 21 বিলিয়ন ডলার, সেই রিজার্ভ কখনো কখনো বলা হচ্ছে যে সেটা 28 বিলিয়ন ডলার হতে পারে। সেটা 28 বিলিয়ন ডলার আমরা আওয়ামী লীগ আমলে 48-এও উঠতে দেখেছি, আবার 18-তেও নামতে দেখেছি। সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। সুতরাং রিজার্ভ এমন কোনো মানে ফিক্সড একটা ব্যাপার না যে আপনার সবসময় একই রকম থাকবে। যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভ দিয়ে কি হবে, সেই রিজার্ভ দিয়ে আমরা কতদিন ডাল ভাত খেয়ে থাকার মতো সামর্থ্য রাখি। সেখানে প্রধান উপদেষ্টা যুদ্ধের কথা বলেন। বাংলাদেশের রিজার্ভ 21 বিলিয়ন ডলার। ভাই, ভারতের সামরিক খাতে বছরে বাজেট হচ্ছে 56 বিলিয়ন ডলার। সেখানে আপনি মানে পাকিস্তানের সামরিক খাতে বাজেট হচ্ছে প্রায় 11 বিলিয়ন ডলার। সেখানে আপনি 21 বিলিয়ন ডলার আপনার যে মূলধন, সেটা নিয়ে যুদ্ধের স্বপ্ন দেখছেন। কেন এই স্বপ্নটা, কেন এই দুঃস্বপ্নটা দেখা হচ্ছে, সেই প্রশ্ন চতুর্দিক থেকে উঠছে। এবং করিডোর নিয়ে দলগুলো যখন মজবুত অবস্থানে, তখনই আমরা দেখছি এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করো, আওয়ামী লীগকে এটা করো, আওয়ামী লীগকে এটা করো, মুজিববাদ সরিয়ে ফেলো, এরকম নানাভাবে মিডিয়াতে ওই শোরগোলটা সামনে আনার চেষ্টা করছেন, যেন করিডোর নিয়ে মানুষ একটু ভুলো মন হয়ে যায়। কারণ আমরা তো বাঙালি ভুলো মনের জাতি। আমরা দুদিন আগের বিষয় দুদিন পরে খুব ভালোভাবেই ভুলে যাই। আর ভুলে যাই বলে বারবার প্রতিটা রাজনৈতিক সরকারের পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে আগের সরকারের যে ক্রাইমগুলো, সেগুলো মানুষ 5 বছরের মধ্যেই ভুলে গেছে। এবং আওয়ামী লীগের 15 বছরের ভুল, এই ভুলগুলো ভুলতেও কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না। আমাদের খুব বেশি হলে 1 বছর 2 বছর লাগবে, তারপরে আমরা ভুলে যাব। আওয়ামী লীগ আমলেও বিএনপির কর্মকাণ্ডগুলো কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। বিএনপির কর্মকাণ্ড যে সীমাহীন অনৈতিক কর্মকাণ্ড, সেই অনৈতিক কর্মকাণ্ডের ফলেই যে বিএনপি ক্ষমতা হারিয়েছিল, সেগুলো কিন্তু ভুলে গিয়েছিলাম। এখন আবার বিএনপি পরিশুদ্ধ রাজনীতির কথা বলছে এবং আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, সেখানে আমরা আওয়ামী লীগকে দূরে সরিয়ে অন্যান্য দলকে কাছে টানার চেষ্টা করছি। কদিন পরে আমরা আওয়ামী লীগের যে অপকর্মগুলো, আওয়ামী লীগের যে ভুলগুলো, সেগুলোও ভুলে যাব। সেই কৌশলই হয়তো সরকারও নিচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ এই ব্যাপারগুলোকে সামনে নিয়ে এসে করিডোরের যে ব্যাপারটা নিয়ে এত সমালোচনা হচ্ছে, সেগুলো যেন পিছনে পড়ে যায়। সরকার যেন নিজের মতো করে করিডোর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে, কিংবা যুদ্ধাবস্থার যে কথা বলা হচ্ছে সেই ব্যাপারে তারা তাদের মতো করে
আগাতে পারে। কিন্তু আদৌ আমাদের যুদ্ধ করার ক্ষমতা রয়েছে? আব্দুল নূর তুষারের সেই গনিমিয়ার গল্পের মতো যদি টাকা ধার নিয়ে মেয়ের বিয়ে দিতে হয়, তাহলে সেই সংসারে কতদিন সবজি ভাত জুটবে সেটাও তো একটা বড় বিষয়। এদিকে ভারত কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যুদ্ধাবস্থা যখন বিরাজ করছে তখন ভারত তার দেশের সমস্ত খাদ্যপণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। কারণ যুদ্ধ যদি শুরু হয় তাহলে খাদ্যে নিজের স্বনির্ভরতা প্রয়োজন, সেই কারণে তারা খাদ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। এমনি আমরা নানা রকমের মুসিবতের মধ্যে রয়েছি। ভারত থেকে খাদ্য না আসলে আমাদের কি অবস্থা হবে সেটাও আমাদের ভেবে দেখতে হবে। সেরকম পরিস্থিতিতে আমরা যুদ্ধের স্বপ্ন দেখছি, করিডোরের দুঃস্বপ্ন দেখছি। সেগুলো থেকে আমার মনে হয় যত দ্রুত সম্ভব ফিরে আসা উচিত, কারণ এতে করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে অন্য ধরনের চাপ আসবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।